শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক আপনাদের সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে দুর্ঘটনা পরবর্তী পুনর্বাসনে করণীয়। আর এ বিষয়ে আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। দুর্ঘটনা পরবর্তী পুনর্বাসনে করণীয় এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার ইয়াসিন আলী, চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। যেরকমটা বলছিলাম স্যার, দুর্ঘটনা পরবর্তী পুনর্বাসনে আসলে আমাদের কি করণীয় সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি যে দুর্ঘটনা একটি পরিবারের জন্য একটি হুমকি স্বরূপ। কি কি দুর্ঘটনার শরণাপন্ন হয়ে আসলে রোগীরা আপনাদের শরণাপন্ন হয়ে থাকে সে বিষয়ে প্রথমে জানবো। অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আসলে বর্তমান সময়ে বিশেষ করে আমরা যে ফেস্টিভ পার করছি, ঈদের, দেখেন প্রচুর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আমরা পাচ্ছি। তো এই সময় দেখা যায় যে আমরা প্রচুর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট আক্রান্ত রোগী পাই। তার মধ্যে অনেকেই ঘাড় বা সার্ভাইকাল স্পাইনে আক্রান্ত হন, অনেকে কোমরের অংশে আঘাতপ্রাপ্ত হন, অনেকে শরীরের বিভিন্ন অংশে, হাঁটুতে। তো এক্ষেত্রে দুই ধরনের রোগী আমরা পাই। একটা হলো যাদের মিনিমাম কিছু অ্যাক্সিডেন্টের কারণে ক্ষতিগ্রস্ত, কিছু মেজর হয় যাদের হয়তো প্লাস্টার, অনেকের ক্ষেত্রে সার্জারি প্রয়োজন পড়ে। এছাড়া আরও বেশ কিছু দুর্ঘটনা আমরা পাই, যেমন অনেকে দেখবেন কনস্ট্রাকশনের সাথে রিলেটেড, অনেকে ফল ফ্রম হাইট, উপর থেকে পড়ে যায়। এছাড়া বিভিন্ন খেলাধুলা থেকে ট্রমাটিক ইনজুরি নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, যে ক্রিকেট, ফুটবল, হকি, বিভিন্ন খেলাধুলা করতে যেয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন জয়েন্টে আক্রান্ত হন। এই ধরনের ট্রমাটিক হিস্ট্রি নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। আচ্ছা, যেরকমটা বলছিলেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় ঘাড় ব্যথা বা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু আসলে কমন এবং খুবই প্রকট। তো সেক্ষেত্রে আসলে আপনারা কি চিকিৎসা দিয়ে থাকেন বা কি কি দিক নির্দেশনা দিয়ে থাকেন? জি, ধন্যবাদ। আসলে ঘাড় এবং কোমর এই দুইটা খুব কমনলি আমরা ব্যথায় আক্রান্ত হতে দেখি রোগীদেরকে, কারণ এখানে আমাদের কিছু পোস্টারাল বিষয় থাকে। যেমন আমরা দীর্ঘক্ষণ বসে যারা কাজ করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, অনেকে ফ্রিকোয়েন্টলি ট্রাভেলিং করতে হয়। তো এই দেখা যায় যে দীর্ঘক্ষণ বসে যারা আমরা কাজ করছি তাদের ঘাড় এবং কোমরের আক্রান্ত হওয়ার সংখ্যাটা অনেক বেশি পাই। যেমন অনেকক্ষণ বসে কাজ করছি, একাধারে বসে কাজ করছি 8 ঘন্টা 10 ঘন্টা, যেমন ব্যাংকার, একজন ডেস্ক জব যারা করেন, কম্পিউটার রিলেটেড যারা কাজ করেন, তো প্রলং টাইম একই পজিশনে কাজ করার কারণে এই সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশে আমাদের যে নর্মাল যে মুভমেন্ট হওয়ার কথা সেটা হয় না, যার ফলে সারাউন্ডিং মাংসপেশি, লিগামেন্টগুলো আসলে স্টিফ হয়ে যায়। সেই স্টিফনেস থেকে মূলত পেইনটা শুরু হয়। তো ইনিশিয়ালি আমরা দেখা যায় যে খুব বেশি গুরুত্ব দিই না। তো এর ফলে দেখা যায় যে জয়েন্টের মাঝখানে, আমাদের প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে। এইটা অনেক সময় হঠাৎ করে আমরা বেসিনে মুখ ধুতে গেলাম, একটু জুতা ফিতা বাঁধতে গেলাম, ফরওয়ার্ড বেন্ডিং হয়ে কিছু নিতে গেলাম, এই ডিস্কগুলো হার্নিয়েট হয়ে যায় বা সরে যায়। তখন পেইনটা আমাদের ঘাড় থেকে রেডিয়েট করে পিঠের দিকে, হাতের দিকে আসে। ঠিক তেমনভাবে কোমরেও এরকম সমস্যা হতে পারে, ডিস্ক প্রোল্যাপস বা ডিস্ক হার্নিয়েশন, সেটা আমাদের কোমর থেকে পায়ের দিকে পেইনটা রেডিয়েট করে। এছাড়া যেমন আপনি ট্রমাটিক কিছু হিস্ট্রির কথা বললেন, যে অনেক সময় আমরা ভারী কিছু একটু উঠাতে গেলাম, ছোটো একটা ট্রমা হলো, অনেকে জিমে যেয়ে ভারী জিনিস উঠাতে যায়, সেক্ষেত্রেও এই ট্রমাগুলো আমাদের অনেক সময় ডিস্ক বালজিং বা ডিস্ক হার্নিয়েশন করতে পারে। এই ধরনের একটা সমস্যা। এছাড়া দেখা যায় যে কিছু ডিজেনারেটিভ কারণে ঘাড় ও কোমর ব্যথায় আক্রান্ত হয়ে রোগীরা আমাদের কাছে আসে। যেমন বয়স 40-এর উপর হলে আস্তে চুল পাকতে থাকে, এরকম হাড়ের ক্ষয় হয়, হাড়ের ডিজেনারেটিভ চেঞ্জ হয়। সেই ধরনের যে সমস্যাগুলো, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, লাম্বার স্পন্ডাইলোসিস, অস্টিওআর্থ্রাইটিস, এই রিলেটেড সমস্যা নিয়ে ঘাড় এবং কোমর ব্যথা রোগীরা আমাদের কাছে আসে। এখন যদি আপনি বলেন চিকিৎসার কথা, এখন চিকিৎসাটা ডিপেন্ড করে যে কার কী কারণে পেইনটা হচ্ছে, সেই কারণ অনুযায়ী আমরা চিকিৎসাটা দিয়ে থাকি। এখন অনেকে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হলে তার জন্য এক ধরনের চিকিৎসা, ডিস্ক প্রোল্যাপস হলে তার এক ধরনের চিকিৎসা। তো চিকিৎসার ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করি। দেখা যায় যে আপনি জানেন যে পেইন কিলার বা ব্যথানাশক ওষুধগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় না, এটার ফলে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা এই ধরনের সমস্যায় একটু সমন্বিত চিকিৎসার কথা বলি, যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন, যে কারণে আমার পেইনটা হচ্ছে ওই কারণটাকে যদি আমরা একটু ডিজিমিনেট করতে পারি, তাহলে দেখা যায় রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকবে। নইলে ওষুধ খেলে একটু ব্যথা কম থাকলো, বন্ধ করলে আবার পেইনটা চলে আসলো, তাহলে তো আলটিমেটলি দীর্ঘমেয়াদী ভালো থাকা যাবে না। জি জি, যেরকমটা আমরা শুনছিলাম যে স্পোর্টস ইনজুরি বা অ্যাক্সিডেন্টাল কেসগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফ্র্যাকচার হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে অনেক সময় দেখা যায় যে প্লাস্টার করা হয়, তার পরবর্তী আসলে চিকিৎসাটা কি হয়ে
হয়ে থাকে বা দিক নির্দেশনা কি হয়ে থাকে? ধন্যবাদ আপনাকে। এটা খুব কমনলি আমরা পাই যে দেখা যায় আমার এলবো জয়েন্টের আশেপাশে ফ্র্যাকচার হলো আমাদের শেফট অফ হিউমেরাস বা আমাদের রেডিয়াস আনলাতে, তখন আমরা কি করি, নিয়ম হলো প্লাস্টারের ক্ষেত্রে উপরের যে জয়েন্ট এবং নিচের জয়েন্ট, প্রক্সিমাল এবং ডিস্টাল দুইটা জয়েন্টকে আমরা ফিক্সড করে দিই, ইমোবিলাইজ করে দিই, যাতে জয়েন্ট জোড়া লাগে আর কি। সেক্ষেত্রে প্লাস্টার পরবর্তীতে যেটা হয় যে যখন হাতটা ওপেন করে দেওয়া হলো তার এলবো জয়েন্টটা স্টিফ হয়ে যায়, রিস্ট জয়েন্টটা স্টিফ হয়ে যায়, স্বাভাবিকভাবে মুভ করতে পারে না। এখন এই অবস্থা থেকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যথায় দেখা যায় যে তাদের একটা ডিফর্মিটি থেকে যায়, সে আর স্বাভাবিক কাজ করতে পারে না। যেমন আমাদের রিস্ট জয়েন্ট এবং এলবো জয়েন্ট যদি স্বাভাবিক মুভমেন্ট না হয় আমরা অনেকগুলি কাজই করতে পারবো না। তো এই ক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে ওরা জয়েন্টগুলোকে আবার রিহ্যাবিলিটেশন করতে পারি বা পুনর্বাসন করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। যেমন অনেক স্মুথ কাজ থাকে, যেমন একজন আর্টিস্ট, একজন কম্পিউটারে কাজ করে বা লেখালেখি করে, তার যদি স্বাভাবিক মুভমেন্ট না হয় সে কিন্তু কর্মক্ষেত্রে ফিরতে পারবে না। তো এই জায়গাটায় আমাদের অনেক অ্যাওয়ারনেসের অভাব আছে। অনেকে দেখা যায় যে প্লাস্টার করার পরে নিজে নিজে কিছু এক্সারসাইজ করলো, অনেক সময় আমাদের কাছে অনেক দেরিতে আসে, যার ফলে ওই ডিফর্মিটিটা যখন স্টিফ হয়ে যায়, অনেক দীর্ঘমেয়াদী হয়ে যায়, তখন স্বাভাবিক অবস্থায় নিয়ে আসাটা খুব কঠিন হয়ে পড়ে। যদি আর্লি স্টেজে হয় প্লাস্টারটা খোলার ঠিক পরপরই, তাহলে কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আচ্ছা, অনেক সময় আমরা দেখে থাকি স্ট্রোকের কারণে অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, তো সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির ভূমিকাটা কি? খুবই গুরুত্বপূর্ণ। আসলে আপনি জানেন যে স্ট্রোক সাধারণত দুইটা কারণে হয়ে থাকে, যে আমাদের মস্তিষ্কে যে রক্ত নালীগুলো আছে সেখানে যদি রক্ত সরবরাহটা কমে যায় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রক্তক্ষরণ হয়, সেটাকে আমরা হিমোরেজিক স্ট্রোক বলি। তো দুইটা স্ট্রোকেরই যে কমপ্লিকেশন আমরা দেখতে পাই, যে সাইডে ব্রেনের এই ক্ষতিগ্রস্ততা হয় তার অপোজিট সাইডে হাত পায়ের শক্তি অনেক ক্ষেত্রে একেবারেই প্যারালাইজড হয়ে যায়, যে মানে যেটাকে আমরা বলি পক্ষাঘাতগ্রস্ততা। আবার কারো কারো ক্ষেত্রে যে পুরোপুরি শক্তি কমে না, বাট অনেকখানি কমে যায়, পার্শিয়ালি তারা ক্ষতিগ্রস্ত হয়। দুইটা ক্ষেত্রেই আমরা ট্রিটমেন্টটাকে দুইটা ভাগে ভাগ করে দিই। একটা হলো অ্যাকিউট মেডিকেল কন্ডিশন, যেটাকে আমরা বলি দ্রুত তাকে একটা বিশেষায়িত হসপিটালে নিয়ে যাওয়া, তার অন্যান্য যে কোমরবিডিটি অনেকে থাকে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিসলিপিডিমিয়া, এগুলাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। পাশাপাশি তার যে কমপ্লিকেশনটা তৈরি হয়, যে এক সাইডের হাত পায়ের শক্তি কমে গেল, এটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা। এই পুনর্বাসন করার ক্ষেত্রে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম আমরা একসাথে কাজ করি। একজন নিউরোমেডিসিন স্পেশালিস্ট, একজন ফিজিওথেরাপিস্ট, একজন অকুপেশনাল থেরাপিস্ট, একজন কেয়ার গিভার, একজন প্রশিক্ষিত নার্স। তো এই সম্মিলিতভাবে রোগীটাকে আবার স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে যাওয়ার জন্য ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে দেখা যায় যে যদি প্রপার টাইমে আমরা ফিজিওথেরাপিটা স্টার্ট করতে পারি, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অনেক ক্ষেত্রে অনেক রোগী সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু এই অজ্ঞতার কারণে অনেকে দেখা যায় যে আমরা পেরিফেরিতে যারা বসবাস করে, এই সময় অনেকে ঝাড়ফুঁক করে কবিরাজের কাছে যায় এবং মনে করে যে এটার আর কোনো বিকল্প কিছু নেই বা চিকিৎসা নেই। সো এই জায়গাটায় অনেক দেরি হয়ে যায়। তো এই জায়গায় আমরা যদি একটু সচেতনভাবে সঠিকভাবে চিকিৎসাটা নিতে পারি, তাহলে এই যে আগে একসময় বলতো যে যক্ষা হলে আর রক্ষা নেই, মানে এখন কিন্তু যক্ষার ভালো চিকিৎসা রয়েছে। তো এরকম ক্ষেত্রে প্যারালাইসিস হয়ে গেলে এটার আর চিকিৎসা নেই মনে করে, কিন্তু এটা কিন্তু প্রপার ট্রিটমেন্ট রয়েছে। যদি সঠিকভাবে নেওয়া যায় এবং পুনর্বাসন করা যায়, রোগী কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। জি, আমরা যেরকমটা আগে জানতাম যে ক্যান্সার হলেও আসলে অ্যানসার নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে ক্যান্সারেরও কিন্তু আধুনিক চিকিৎসা আছে। এবার জানতে চাইবো যে স্পোর্টস ইনজুরিতে আসলে কি কি কারণ নিয়ে বা কি কি সমস্যা নিয়ে আসলে রোগীরা আপনাদের শরণাপন্ন হয়ে থাকে? জি, ধন্যবাদ। আসলে স্পোর্টস ইনজুরিতে অনেক ধরনের সমস্যা নিয়ে আসে, তার মধ্যে খুব কমনলি যেটা আমরা পাই লিগামেন্ট ইনজুরি। এটা খুব কমন, দেখা যায় অনেক ক্ষেত্রে ওয়ার্ম আপ ছাড়াই আমরা খেলতে চলে যাই। বিশেষ করে যারা অকেশনালি খেলে, দেখা যায় রেগুলার যারা খেলে তাদের কিন্তু একটা ট্রেন আপ থাকে, তারা ওই বিষয়টা জানে। কিন্তু অনেকে দেখা যায় সিডেন্টারি মানে প্লেয়ার, হঠাৎ করে একটু খেলতে গেল ওয়ার্ম আপ ছাড়া, একটা বল কিক করতে গেল, দেখা যায় যে এসিএল নামে একটা লিগামেন্ট আছে, যেটাকে আমরা বলি এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয়, বা অনেক সময় মিনিসকাস ইনজুরি হয় ফুটবল, ক্রিকেট এইসব ক্ষেত্রে। আবার কিছু আছে টেবিল টেনিস বা ভলিবল, এইসব ক্ষেত্রে খেলতে যে অনেকের এলবো জয়েন্টে ইনজুরি হয়, সেক্ষেত্রে আমরা ল্যাটারাল ইপিকন্ডালাইটিস বা টেনিস এলবো নামে একটা কমন ডিজিজ পাই। এই দুইটা জিনিস আমরা খুব পাই। এছাড়া দেখা যায় বিভিন্ন স্ট্রেন তো থাকেই, অ্যাঙ্কেল স্প্রেন হয়, খেলাধুলা করতে যে অনেক সময় হঠাৎ করে পড়ে যে কোমর ব্যথা হয়, এই ধরনের সমস্যা আসে। তবে লিগামেন্ট ইনজুরিটা খুব কমন।
আচ্ছা আচ্ছা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যেরকমটা বিরতির আগে আলোচনা করছিলাম যে প্লাস্টারের প্রয়োজন হয়, আপনি প্লাস্টার সম্পর্কে আমাদেরকে বিস্তারিতভাবে বলেছেন। প্লাস্টার পরবর্তীতে আসলে রোগীর স্বাভাবিক জীবনে ফিরে যেতে আসলে ফিজিওথেরাপির ভূমিকাটি কি এবং তার ডিউরেশন আসলে কতক্ষণ? হ্যাঁ, এটা ভেরি করে। দেখা যায় যে সিভিয়ারিটি অনুযায়ী, যেমন প্লাস্টারটা কারো 2 সপ্তাহ, কারো 3 সপ্তাহ এরকম থাকে, কারো আরও বেশি সময়ও থাকে। এই যে প্রলং টাইম যখন আমরা মুভমেন্ট ছাড়া জয়েন্টটাকে রাখি, তখন ওই জয়েন্টটা আশেপাশে যে লিগামেন্ট বা অন্যান্য ক্যাপসুল মাংসপেশি থাকে সবগুলো শক্ত হয়ে যায়। তখন জয়েন্টের যে নর্মাল রেঞ্জ থাকে সেটা স্বাভাবিক জায়গায় থাকে না। যেমন এলবো জয়েন্ট ধরেন এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একজনকে রাখা হলো, পরবর্তীতে সে আর সোজাও করতে পারে না, ভাঁজও করতে পারে না। এই দুইটা জায়গায় প্রবলেম হয়। ঠিক তেমনই যদি নি জয়েন্টে হয় সেক্ষেত্রে এরকম। আবার অনেক সময় আমরা এই শোল্ডার জয়েন্ট যখন করে রাখি, শোল্ডার জয়েন্টটাও স্টিফ হয়ে যায়। তো এরকমভাবে জয়েন্টগুলো যখন স্টিফ হয়ে যায়, এটাকে আমরা একটা স্কেল আছে, সেই স্কেলে মেজারমেন্ট করে তার একটা রেঞ্জ নিই যে জয়েন্টের নর্মাল রেঞ্জ মোশন কত ছিল, এখন কত আছে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান করি। সেক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3 সপ্তাহ সাধারণত লাগে, কারো একটু বেশি লাগতে পারে, কারো কম লাগতে পারে, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি। আচ্ছা আচ্ছা। আমরা অনেক সময় দেখে থাকি যে অ্যাক্সিডেন্টাল কেস যেগুলো আছে, সেক্ষেত্রে দেখা যায় যে স্পাইনাল কর্ড ইনজুরি হয়, ঘাড় থেকে শুরু করে 4 হাত পা দেখা যায় যে প্যারালাইজড হয়ে যায়, অথবা কোমর থেকে নিচ পর্যন্ত দেখা যায় যে প্যারালাইজড হয়ে যায়। সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু এবং ফিজিওথেরাপি কিভাবে সহায়ক ভূমিকা পালন করে সে বিষয়ে জানবো। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে এটা খুব কমন। আমাদের যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা বিরাট অংশ এই কমপ্লিট প্যারালাইজড হয়ে যায় যে স্পাইনাল কর্ড ইনজুরির কারণে। সেক্ষেত্রে যদি কারো ঘাড়ের অংশে ইনজুর হয়, যেটা সার্ভাইকাল স্পাইন আমরা বলি, সেক্ষেত্রে ওইখান থেকে 4 হাত পায়ে যে আমাদের নার্ভগুলো যাচ্ছে, নার্ভের রুটটা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে 4 হাত পায়ে প্যারালাইজড হয়ে যায়। এটাকে আমরা কোয়াড্রিপ্লেজিয়া বলি। তো এই কোয়াড্রিপ্লেজিয়া বা কারো যদি কোমরের অংশে বা পিঠের অংশে হয়, সেক্ষেত্রে কোমর থেকে নিচের অংশটা প্যারালাইজড হয়ে যায়, যেটা আপনি বললেন প্যারাপ্লেজিয়া। এই দুইটা ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম যেটা করা হয় যে তার কোন জায়গাটা ক্ষতিগ্রস্ত, স্পাইনের কোন জায়গাটাই ক্ষতিগ্রস্ত, সেই জায়গাটাকে রিকনস্ট্রাকশন করা যায় কিনা। অনেক সময় থাকে কম্প্রেশন ইনজুরি, সেটাকে রিলিজ করে দেওয়ার জন্য এখানে আসলে মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ লাগে। স্পাইনাল সার্জন যারা আছেন, অর্থোপেডিক্সের একটা ডিপার্টমেন্ট, স্পাইনাল ইনজুরি বা স্পাইনাল কর্ড ইনজুরি নিয়ে যারা কাজ করে, এই কম্প্রেশনটা রিলিজ করার পাশাপাশি তার যে এরিয়াটা ক্ষতিগ্রস্ত হলো, যেমন ওই সময় তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না, পায়ের শক্তি থাকে না, হাতের শক্তি থাকে না, এগুলোকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ফিজিওথেরাপি আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই ক্ষেত্রে রোগীকে আসলে বেশ কিছুদিন হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্ট নিতে হয়। এবং যদি এই রোগীগুলো হসপিটালাইজড হয় এবং যদি যে কারণে রুটটা কম্প্রেসড হয়ে আছে ওটাকে আমরা রিলিজ করে দিতে পারি অপারেশনের মাধ্যমে। অনেক সময় অপারেশন লাগে, অনেক সময় অপারেশন নাও লাগতে পারে। রেস্টিং পজিশনে রেখে আমরা হাত পায়ের যে শক্তি কমে যাও এটাকে আবার স্ট্রেনথেনিং করা, তার শক্তিগুলোকে বাড়ানো, এটা একটা দীর্ঘ সময়ের প্রয়োজন। কিন্তু দেখা যায় অনেকাংশে ভালো হয়ে যায়, কিন্তু পুরোপুরি ভালো না হলেও সে যেন তার হুইল চেয়ারে করে বা তার অনেক আমরা দেখতে পাই, যেমন আপনি সিআরপি নামে একটা প্রতিষ্ঠানের নাম শুনে থাকবেন, যেখানে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড। এই ধরনের রোগীদেরকে একটা দীর্ঘমেয়াদী রেখে তাদেরকে ট্রেন আপ করা হয়, ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়, হুইল চেয়ারে করে সে অফিসও করতে পারে, এই ধরনের ব্যবস্থা করা যেতে পারে। আচ্ছা আচ্ছা। আমরা অনেক সময় দেখে থাকি যে কোনো দৃশ্যমান ইনজুরি বা ট্রমার কোনো হিস্ট্রি থাকে না, সেক্ষেত্রে রোগীরা আসলে বাসায় বসেই আসলে চিকিৎসা নিয়ে থাকে। তাদের ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি সেই প্রসঙ্গে জানবো। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে যে কোনো ইনজুরি ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি বলি যে একটু আইস কম্প্রেশন, RIC নামে আমরা সংক্ষেপে বলি, যে তার জায়গাটাকে রেস্ট বা বিশ্রামে রাখা, আইস কম্প্রেশন দেওয়া এবং একটু ইলিভেশন করে রাখা। মানে যেমন আমরা পায়ে যদি আঘাতপ্রাপ্ত হই, আমরা একটু বালিশের উপর উঁচু করে রাখা, মুভমেন্ট কম করা এবং সঙ্গে সঙ্গে এবং পরবর্তী 24 ঘন্টা আমরা বলি আইস কম্প্রেশন বা ঠান্ডা সেক দেওয়া। এটা যখন পরবর্তীতে দেখা যায় যে এর সাথে সাথে অনেক সময় NSAIDর প্রয়োজন পড়তে পারে, নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যদি দেখা যায় যে 2-3 দিন চলে যাচ্ছে তারপর ইমপ্রুভমেন্ট হচ্ছে না, নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনার মাধ্যমে আমাদের দর্শকরা এই সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা দুর্ঘটনা পরবর্তী পুনর্বাসন সম্পর্কে বিস্তারিত অনেক তথ্যই জানতে পেরেছেন, আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ATN নিউজের সাথেই থাকবেন।